আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্পেন ম্যাচটা ওই জায়গা থেকে বের করে এনেছে যেটা তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল, এবং আমরা আরও একবার বুঝলাম যে একটা মিডফিল্ড, দিন শেষে আপনার মিডফিল্ড যদি কাজ করে সেটাই একটা ম্যাচ সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারে। এখানে স্প্যানিশ মিডফিল্ডের আলাদা করে প্রশংসা করতে হবে। এটার পাশাপাশি পাশাপাশি এটাও বলতে হবে, ডিফেন্সিভলি স্পেন এখন পর্যন্ত বিশ্বকাপে যে ফুটবলটা খেলেছে, যে ব্র্যান্ডের ফুটবলটা খেলেছে, সেটা আমার কাছেও সারপ্রাইজিং ছিল। তবে সেটাকে অ্যাকনলেজ করার টুর্নামেন্টের অন্যতম সেরা বা সেরা বলার সময় একেবারেই কিন্তু চলে এসেছে। একটা ট্যাকটিক্সের কথা অনেক বেশি করে আলোচিত হচ্ছিল, যেটা ম্যাচ প্রিভিউতে কথাবার্তা বলছিলাম, এবং যেটা সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটার প্ল্যাটফর্মে বড় বড় অ্যানালিস্টরা লিখছিলেন। সেটা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে একটা জিনিস দেখা গিয়েছে যেটা আমরা ম্যাচের মধ্যে দেখলাম। ধরুন মাইকেল ওলিসে কিংবা কোনো একজন ফ্রেঞ্চ ফুটবলার একটা অ্যাডভান্স পজিশনে বল পেয়েছেন, যেখান থেকে তিনি ট্রানজিশন শুরু করতে পারেন, কাউন্টার অ্যাটাক শুরু করতে পারেন, এবং তার দায়িত্বটা থাকবে ফাইনাল থার্ডে দুই হাফ স্পেসে থাকা বা উইংয়ে থাকা এমবাপে বা দেমবেলে, বারকোলা এদেরকে খুঁজে বের করা। তবে খুঁজে বের করার মতো সিচুয়েশন তৈরি হয়নি, কারণ যখনই ওলিসো হোক কিংবা কোনো অ্যাডভান্স একজন প্লেয়ার হোক বলটা পেয়েছেন, দুজন তিনজন স্প্যানিশ ফুটবলার এসে সেই পাসিং লেনগুলো বন্ধ করে দিয়েছেন। অন টপ অফ দ্যাট তারা বলটা রিগেইন করেছেন। স্প্যানিশ একটা মিডফিল্ড যেখানে পেদ্রির মতো, রড্রির মতো, দানি ওলমো, মিকেল ওয়ার্জাবাল, যিনিও করে নিচে নেমে এসে এক্সট্রা একটা মিডফিল্ড কম্পোনেন্ট হন, এমন টাইপের প্রোফাইল আছে তারা। ফাবিয়ান রুইজ আছেন, তারা অন দ্য বল খুব ভালো খেলবেন, এটা জানা কথা। তবে স্প্যানিশ এই দলটার বিশাল একটা অ্যাডভান্টেজেস পয়েন্ট, যেটা আমার কাছে পুরো টুর্নামেন্ট জুড়ে মনে হয়েছে, সেটা হচ্ছে বল পায়ে না থাকলে তারা যে লেভেলের কাউন্টার প্রেস, রিগ্রেসিভ প্রেসিং করতে পারে, যেভাবে খুব দ্রুত বলটা রিগেইন করতে পারে। এই পয়েন্টে এসে ফুটবল ফ্ল্যাগের ভক্তদের মনের মধ্যে আর্জেন্টিনা নামটা আসাটাই স্বাভাবিক, কারণ আমরা 22 বিশ্বকাপের আগে পরে আর্জেন্টিনাকেও মিডফিল্ডে এমন কন্ট্রোল পারফরমেন্স দিতে দেখেছি যেখানে আর্জেন্টিনার মিডফিল্ডারদেরকে প্রেস করলে খুব একটা বেশি লাভ হয় না, কারণ তারা বল লুজ করেন না। যদি বল লুজও করেন তাহলে তারা 5 সেকেন্ডের মধ্যে সেটা রিগেইন করতে পারেন। সেটার একেবারে ইউরোপিয়ান একটা ভার্সন কিন্তু আমরা স্প্যানিশ ফুটবলের মধ্যে দেখছি। সামহাউ আনফর্চুনেটলি আর্জেন্টিনার ক্ষেত্রে সে প্রেসিং সিস্টেমটা আগের মতো কাজ করছে না, এবং আর্জেন্টিনা সেই জায়গাগুলো থেকে ভুগছে। যদিও আপনি এখানে স্কালোনিকে সাপোর্ট করে বলতে পারেন যে আগের মতো ফিজিক্যালি সে জায়গাটাতে এই ডিপল, ম্যাক, এনজোরা না থাকার কারণে আসলে স্কালোনি বাধ্য হয়েছেন খুব একটা বেশি প্রেস না করানোর জন্য। সেটা একটা পয়েন্ট হতেই পারে। তবে আমি মূলত বোঝাতে যাচ্ছি দুটো দলের কিন্তু একটা সিমিলারিটি মিডফিল্ডে উইদাউট দ্য বল আছে। হয়তোবা সাম্প্রতিক সময় আর্জেন্টিনা সেই সিস্টেম থেকে বের হয়ে আসতে চাচ্ছে, তবে এটা যে কাজ করে, এটা যে খুবই পারফেক্টলি বড় বড় ম্যাচে কাজ করে, এটা আমরা এর আগে আর্জেন্টিনাকেও দেখেছি, এবার স্পেনকেও দেখলাম। শুধুমাত্র বল পায়ে থাকলে আপনি কি করবেন সেটাই সবচেয়ে বড় ডিফাইনিং পয়েন্ট না। এটার পাশাপাশি অনেক সময় ইকুয়ালি এটাও গুরুত্বপূর্ণ যে বল পায়ে না থাকলে আপনি বলটা ফিরে পাওয়ার জন্য আসলে কি করবেন। এখানে এমবাপে, দেমবেলেকে পুরো ম্যাচে আমার কখনোই সবচেয়ে বড় রকমের থ্রেট মনে হয়নি স্প্যানিশ ডিফেন্সের জন্য। এর পেছনে একটা বড় কারণ তাদের কাছে ওই বলটা আসেনি, যেটা স্প্যানিশ মিডফিল্ডাররা নিশ্চিত করেছেন তাদের কাছে জায়গা মতো 1 ভার্সেস 1 সিচুয়েশনে বল যাতে একেবারে নাই আসে। তবে একই সঙ্গে গোলকিপার উনাই সিমন থেকে শুরু করে ডিফেন্সে যারা খেলেছেন, রীতিমতো এই বিশ্বকাপের সেরা ডিফেন্সিভ পারফরমেন্স দেওয়া কুবার্সিকে, লাপোর্ট থেকে দুই সাইডে ফুলব্যাক পজিশনে পোরো এবং কুকুরেয়াকে সাধুবাদ জানাতে হয়। সেকেন্ড ফুলব্যাকরা আসলে কেমন কন্ট্রিবিউট করতে পারেন সেটা পোরোরা আজকে দেখিয়েছেন, গোলও তো পেয়েছেন। ওভারঅল ফুলব্যাকদের যে আসলে অ্যাডেড রেসপন্সিবিলিটি থাকে, কি অ্যাটাক কি ডিফেন্স, রাইট ব্যাক পজিশন যে আসলে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা পোরোর পারফরমেন্স আজকে আরও একবার ক্লিয়ারলি বুঝলাম। সেকেন্ড আপনি চাইলে আর্জেন্টিনাকে এখানে ওই জায়গায় নিয়ে এসে তাদের রাইট ব্যাক পজিশনে সেই লং লাস্টিং ডিজাস্টারের কথাগুলো চিন্তা করতে পারেন। তবে সেটা যাই হোক, স্প্যানিশ এই দলটাকে অ্যাকনলেজ অবশ্যই করতে হবে। এখানে শুধুমাত্র ডিফেন্সিভলি ভালো খেলা এবং মিডফিল্ড কন্ট্রোল করে খেলা নয়, প্লেয়াররাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যথেষ্ট ভালো খেলছেন। এই যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে মিকেল ওয়ার্জাবাল, মিকেল মেরিনো এমন টাইপের প্রোফাইল বড় ম্যাচে এসে খুবই ঠান্ডা মাথার ফুটবল খেলতে পারেন, সেটা আমরা আরও একবার এমন টাইপের একটা ম্যাচে দেখলাম। তবে সব কিছুকে ছাপিয়ে এমন একটা দল তৈরি করা
যারা তো বল পায়ে সবসময় ওয়েল কন্ট্রোল ফুটবল খেলে, এন্ডলেস সাপ্লাই অফ পাস দেয়, সেটার জন্য রদ্রি, ফাবিয়ান রুইস, ওলমো, পেদ্রি এরা তো পারফেক্ট প্লেয়ার। তবে বল পায়ে না থাকলেও আসলে কি কি করা যায় সেটার একেবারে ক্লাসিক অসাধারণ একটা উদাহরণ বিশ্বকাপে অলরেডি দেলাফুয়েন্তের এই স্পেন সেট করে ফেলেছে। সামনে তাদের জন্য ইকুয়েশনটা আর্জেন্টিনা হোক বা ইংল্যান্ড হোক, আমার কাছে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেনের জন্য সেটা বিশাল চিন্তার ইস্যু হওয়া উচিত নয়, কারণ ইউনিকলি তাদের কাছেই ওই সিস্টেমটা আছে যেখানে আপনি উইথ দ্য বল যতটা ভালো খেলেন, কিছু কিছু ক্ষেত্রে উইদাউট দ্য বল সেটা সমান কিংবা তার চেয়েও ভালো খেলতে পারেন। এই স্প্যানিশ দল বিশ্বকাপের সমীকরণটা এই ম্যাচের মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি নিজেদের ফেভারে এনেছে বলে মনে হয়। ধন্যবাদ সবাইকে।